শুরুতেই বলে রাখি, ফিজিক্স ইজ রিয়েলি ফান। এই যে তোমরা প্রাসের কথা বলো, দ্বিমাত্রিক গতি যার কথা বলো যে ভাই এগুলা বুঝি না, এগুলা ভুলে যা ভাই, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দে, আমার সাথে একটু থাক। আমি তোকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, ইনশাল্লাহ গতিবিদ্যায় কোথাও তোর আর কোনো সমস্যা হবে না। তাহলে আয় আমরা একটু একসাথে ক্লাস করি। ওকে, দেখ এই জায়গায় আজকে আমরা ক্লাসে বেসিক্যালি যেটা শিখবো সেটা হলো প্লাস মাইনাস থিওরি। শুধু তুই একটু আমার সাথে থেকে বুঝবি কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে। ওকে, তাহলে এখন যে জিনিসটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা তো এই যে সূত্রগুলো শিখছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই জায়গায় এই ভি এর দূরত্ব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করে কোনো লাভ নাই। এই জায়গায় জি এর চিহ্ন সম্পর্কে আমি প্রথমে একটু বলি। জি নিচের দিকে হলে প্লাস আর উপরের দিকে হলে মাইনাস, এটা আমরা একদম ছোটবেলা থেকে জানি। অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করে, যখন নিচের দিকে যাবে নামবে তখন প্লাস, আর উপরের দিকে উঠলে কি হবে? মাইনাস। এবার আসি আমরা এইচ এর দিক। এইচ এর দিকটা অলওয়েজ কি? আদি থেকে শেষ। তার মানে শুরুতে সে কোথা থেকে যাত্রা শুরু করছিল, শেষে সে কোথায়, এটার উপর নির্ভর করবে এইচ এর দিক। আর ইউ এর দিক কার উপর ডিপেন্ডেন্ট? ইউ এর দিক হচ্ছে এইচ এর উপর ডিপেন্ডেন্ট। এইচ এর সাপেক্ষে ই মেজারমেন্ট করতে হবে। আর ভি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ভি হচ্ছে শেষ বেগ, এটা আমাদের রেজাল্ট। তাহলে আমি দিক নিয়ে একটা কথা তাহলে ক্লিয়ারলি বলে দিলাম যে এইচ এর দিক হলো আদি থেকে শেষ, আর ইউ এর দিক কার উপর ডিপেন্ডেন্ট হবে? এইচ এর উপর ডিপেন্ডেন্ট হবে। আর নিচের দিকে যদি নামে তাহলে জি প্লাস, আর উপরের দিকে উঠলে জি মাইনাস। এখন গতিবিদ্যায় আমরা বেসিক্যালি তিনটা স্পেসিফিক ক্ষেত্র পাবো। একটা ক্ষেত্রে আমি কি করছি, উপর থেকে বস্তুকে ছুঁড়ে ফেলে দিছি অথবা নিক্ষেপ করছি, এটা একটা। আরেকটা কি, আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছি। এই নিক্ষিপ্ত বস্তুটা কি হতে পারে? উপরে এই অবস্থায় থাকতে পারে, বা অথবা ফিরে আবার নিচের জায়গায় চলে আসতে পারে। অথবা আমি কি করছি, একটা বস্তুকে দেয়ালের ছাদ থেকে অথবা একটা পাহাড়ের চূড়া থেকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি, অর্থাৎ ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় সে ছিল, সেখান থেকে উপরের দিকে নিক্ষেপ করছি। এখন আমরা দেখব যে এই কোন ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলা কিভাবে ইউজ হবে। আর এটা বুঝতে পারলেই এই চ্যাপ্টার খতম। আর এটা বোঝার জন্য আমরা প্লাস মাইনাস থিওরি অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমি যে কাজটা করব, আমি এই সূত্রগুলা লিখব, কিন্তু মাঝখানের চিহ্নটা দেব না, আপাতত দেব না। আর আমাদের যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করা লাগবে, আমি এখানে জি দিয়ে দিলাম। আমি সূত্র লিখতেছি, মাঝখানে চিহ্ন দিব না এই জায়গায়। তাহলে এখানে তো এসটা হলো এইচ, তাহলে ইকুয়াল টু ইউটি, আর মাঝের চিহ্ন দিতেছি না, হাফ জি টি স্কয়ার। দেখো সরি, এর উপরেরটা হলো ভি ইকুয়াল টু ইউ, আর হলো জিটি। প্লাস দিলাম না, আমি আপাতত প্লাস দিলাম না। অনুরূপ ভাবে ভি ইকুয়াল টু ইউ জিটি, আর এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কয়ার। এখন কেন প্লাস দিলাম না? এই যে চিহ্নটা আমরা এখন বসাবো, কারণ এক একটার ক্ষেত্রে সূত্রগুলা এক এক রকম হবে। তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো এই জায়গায় আমি এইচ এর দিক কোনটা, খেয়াল করো এইচ এর দিক কোনটা, শুরুতে কোথায় ছিল? এখানে। শেষে কোন দিকে আসতেছে? এইদিকে। তাহলে এইচ এর দিক কোন দিকে? এইদিকে। দেখো এইচ হলো এইদিকে প্লাস। এখন আমি বস্তু নিক্ষেপ করছি কোন দিকে? এইচ এর দিকে। তাহলে এইচ এর দিকে যেহেতু নিক্ষেপ করছি, তাহলে ইউ কি হবে? প্লাস। এবার বস্তু কি করতেছে? নিচে পড়তেছে, তাহলে জি এর মানও কি হবে? প্লাস। তাহলে আমাদের এখানে সূত্রটা হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। অনুরূপ ভাবে আমরা এইচ এর ক্ষেত্রে কি লিখবো? ইউটি হাফ জিটি স্কয়ার। খেয়াল করো ইউ এর চিহ্নটা কি? প্লাস, জি এর চিহ্নটাও কি? প্লাস। তাহলে এইচ সমান হবে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে প্রান্ত বস্তুর জন্য এই সূত্রটা এভাবে ব্যবহৃত হবে। এবার আসি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। এখন উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? দেখো এই জায়গায় এইচ এর অবস্থান সবসময় কি? আদি থেকে শেষ। তাহলে আদিতে কোথায় ছিল? এখানে। শেষে কোথায় যাবে? এখানে বা এখানে কোনো একটা জায়গায়। তার মানে এইচ কোন দিকে? এই জায়গায়। এইচ এর দিক হচ্ছে এই দিকে। আমরা দিকটা একটু লাল কলম দিয়ে দেখাই। তাহলে এইচ এর দিকটা হলো এই দিকে, তার মানে এই দিকের ক্ষেত্রে হবে প্লাস। এখন দেখো আমি বস্তুকে কোন দিকে নিক্ষেপ করছি? উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে এইচ এর দিকে নিক্ষেপ করছি। তাহলে এইচ এর দিকে যদি নিক্ষেপ করি তাহলে ইউ এর মানটা কি হবে? প্লাস। আর এখন আমি বস্তু নিক্ষেপ করছি কোন দিকে? উপরের দিকে। আর উপরের দিকে জি কি? প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে ইউ প্লাস জি মাইনাস, ইউ প্লাস জি মাইনাস। তাহলে ওই উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রগুলো হবে এরকম। খেয়াল করো
এক্ষেত্রে কি হবে দেখো, যে আমি বস্তুর এইচ এর পরিচয় কি, অলওয়েজ আদি থেকে শেষ। এখন শুরুতে বস্তুটা ছিল কোথায়, এখানে, আর শেষে বস্তুটা তো ঘুরে আবার মাটিতে পড়বে। তার মানে কি, এইচ এর দিক কোন দিকে হলো, এই দিকে, তাহলে এই দিকে হলো এইচ এর দিক। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, বস্তু তুমি নিক্ষেপ করতেছো কোন দিকে, উপরের দিকে। তার আদিবেগ যেহেতু যেহেতু উপরের দিকে আর এইচ এর দিক নিচের দিকে, তার ইউ এর চিহ্নটা কি হবে, প্লাস না মাইনাস, মাইনাস। তাহলে এই এখানে ইউ হলো মাইনাস। আর বস্তু খেয়াল করো, এই জায়গায় আলটিমেটলি তো বস্তু কোন দিকে পড়তেছে, নিচে পড়তেছে। আর বস্তু যদি নিচে পড়ে তাহলে জির চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে, প্লাস। তাহলে এটা হবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখন এই জায়গায় আমার লজিকটা হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এই সূত্রটা কেমন হবে, ভি স্কয়ার ইকুয়াল টু, আমরা এটা উপরে লিখি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার, আমরা চিহ্ন পরে দেব 2gh। আমরা এখানে কি পাইলাম, ইউ এর চিহ্ন হলো মাইনাস, হ্যাঁ মাইনাস দিলেও মাইনাস ইউ হোল স্কয়ার করলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর জি এর চিহ্নটা কি প্লাস, তাহলে প্লাস 2gh দিই। তার মানে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এই সূত্র কি থাকবে, ঠিকই থাকবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে এই সূত্রগুলা কখন কিভাবে ব্যবহৃত হবে এটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম নাকি। এবার আমরা আসি নিচের ক্ষেত্রে। এই ফার্স্ট ক্ষেত্রে আমি কি করছি দেখো, এবার বস্তুটা কিন্তু একমাত্রিক হবে না, আমি এই বস্তুটাকে এই বরাবর ঢিয়া করে নিক্ষেপ করছি। তাহলে আমি যখন একটা বস্তুকে নিক্ষেপ করব তখন আমি জানি এর গতিপথটা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এখন এই বরাবর নিক্ষেপ করার কারণে এর গতির দুইটা অংশ, একটা হলো আনুভূমিক দিকে আর একটা হলো উলম্ব দিকে। এখন উলম্ব দিকে বেগ থাকবে কিসের কারণে, অভিকর্ষজ ত্বরণের কারণে কন্টিনিউয়াস নিচের দিকে একটা ফোর্স অনুভব করবে, এই ফোর্সের কারণে আস্তে আস্তে সে নিচে হেলতে থাকবে। তার মানে এই জায়গায় বেগ হলো দুইটা, এতক্ষণ বেগ ছিল কয়টা, একটা, আর এখন বেগ কয়টা, দুইটা, একটা হলো আনুভূমিক বেগ আর একটা হলো উলম্ব বেগ। এখন আমার কথা হচ্ছে, যখন তুমি আনুভূমিক কোনো কিছু নিয়ে চিন্তা করবে তখন তোমার সব চিন্তা চেতনা ভাবনায় সব আনুভূমিক বেগটা নিয়ে আমরা কথা বলবো। আর যখন আমি উলম্ব কোনো কিছু নিয়ে চিন্তা করব তখন আমার চিন্তা চেতনায় সব উলম্ব বেগই কাজ করবে, উলম্বের জিনিস কাজ করবে। এখন তাহলে আমার এতক্ষণ তো যেহেতু বেগ একটা ছিল, এই কারণে এই রাশিগুলোকে আমরা বলবো একমাত্রিক। আর এখন যেহেতু বেগ দুইটা, এই কারণে এই গতিগুলোকে আমরা বলবো দ্বিমাত্রিক। এবার আমরা দেখো বেগ দুইটা আগে আইডেন্টিফাই করি, শুরুর বেগটা কত, আদি বেগ কত। তাহলে আদি বেগ যদি বলি, আদি বেগকে আমরা কি দিয়ে লিখি, অলওয়েজ ইউ দিয়ে লিখি, এখন আমি ইউ দিয়ে লিখবো। তাহলে আদি বেগ ইউ, এটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। আর আদি বেগ ইউ, এটাকে কত বেগে নিক্ষেপ করছি, আমি তো এই দিকেই নিক্ষেপ করছিলাম। তাহলে আমাদের আদি বেগ ইউ এক্স ইকুয়াল টু কত, ইউ। তাহলে আমি নিক্ষেপ করছি এই দিকে, তাহলে এই নিচের দিকে বরাবর কি কোনো আদি বেগ আছে, নিচের দিক বরাবর কোনো আদি বেগ নাই। তাহলে ইউ ওয়াই ইকুয়াল টু কত, 0। ওকে, এখন আমরা জানি এই দিক বরাবর অলওয়েজ কি একটা ত্বরণ কাজ করে না, বলো ত্বরণ কাজ করে কি করে না, করে। সেই ত্বরণটা কোন ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর এই যে এই নিচের দিক বরাবর ত্বরণ উলম্ব বরাবর, এটা কত, জি, এবং সেটা কেমন জি, প্লাস জি, কারণ নিচের দিকে। ওকে, কারণ জি নিচের দিকে হইলে প্লাস, উপরের দিকে হইলে কি হয়, মাইনাস। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আর এই যে আনুভূমিক দিকে ত্বরণের মান কত, ত্বরণের মান কত, 0, কারণ এই দিকে কিন্তু আমাদের কোনো ত্বরণ কাজ করবে না। আনুভূমিক দিকে বস্তুটা চলবে অলওয়েজ কিভাবে, সমবেগে। আর যখন একটা বস্তু সমবেগে চলে তখন আমাদের সূত্রটা কিন্তু অলওয়েজ হয় S ইকুয়াল টু VT। আর আমরা যে সূত্রগুলো ব্যবহার করি এগুলো সমত্বরণের জন্য। তাহলে এবার আমি আনুভূমিক বস্তুটি কত দূরে গিয়ে পড়বে, বস্তুটি কত দূরে গিয়ে পড়বে, যে আমি এখান থেকে নিক্ষেপ করছি, কত বেগে নিক্ষেপ করছি, ইউ বেগে নিক্ষেপ করছি, বস্তুটি কত দূরে গিয়ে পড়বে। তার মানে আমাকে কি x বের করতে বলছে না, এখন x বের করতে বলছে। তাহলে x যদি বের করতে বলে তাহলে x সমান কি হবে, v নট। x সমান তাহলে কি হবে, যেহেতু সমবেগে চলে, সমবেগে s বের করার সূত্রটা কি, s ইকুয়াল টু vt। তাহলে আমাদের v এর মান কত, u, আর t এর মান এখানে কত, t। তাহলে আমরা বলতে পারবো
আনুভূমিক দূরত্ব এই যে এখান থেকে যদি আমি নিক্ষেপ করি তাহলে সে টোটাল যে এই দূরত্ব অতিক্রম করতেছে সেটা x সমান কি হবে ut। এবার আমার এই বস্তুটা এখান থেকে এই জায়গায় নিচে পড়বে। আমি বলছি আনুভূমিক বরাবর যখন তুমি কিছু চিন্তা করবা তোমার চিন্তা চেতনায় সব আনুভূমিক নিতে হবে, আর উলম্ব বরাবর কোনো কিছু চিন্তা করলে তোমার চিন্তা চেতনায় সব উলম্ব বরাবর চিন্তা করতে হবে। এখন এখান থেকে এইটা আমি চিন্তা করবো যে এই বস্তুটা এখানে পড়তে কত সময় লাগবে, পড়ার সময়টা কত। তাহলে পড়ার সময় তার মানে এখান থেকে কোথায় আসবে, এখানে, তার মানে এই দূরত্বটা আমাকে চিন্তা করতেছে কোন বরাবর, উলম্ব বরাবর। এখন উলম্ব বরাবর সে কিভাবে নামতেছে, সমতরণে নামতেছে। আর সমতরণে নামার জন্য আমাদের সূত্রটা কি খেয়াল করো, যে আমাদের সূত্রটা হচ্ছে এই জায়গায় এটা পরন্ত বস্তুর মতো হয়ে গেছে। তাহলে পরন্ত বস্তুর জন্য আমরা কি লিখতে পারবো, এই যে আমাদের লজিক v ইকুয়াল টু u প্লাস gt। ওকে, তাহলে v ইকুয়াল টু u প্লাস gt। এই জায়গায় আমরা এই সূত্রে না গিয়ে আমরা এটা দিয়ে অ্যাপ্লাই করি। দেখো তাহলে আমাদের যে h এর মান জানা আছে, তাহলে h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। আমরা তো এই দিকের বেগ চিন্তা করতেছি, এই দিকে আদি বেগ কত ছিল, 0। তাহলে এটা u না লেখা আমরা দিলাম হলো uy। তাহলে এখানে uy কত, 0 ইনটু t, এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ g t স্কয়ার। তার মানে আমরা এখানে পাবো ক্যালকুলেশন করলে t ইকুয়াল টু টুয়াইস h ডিভাইডেড বাই g। তাহলে এটা কোন সময় হবে, এটা হবে এখান থেকে এই নিচে নামার সময় হলো 2h ডিভাইডেড বাই g। এখন আমাদের এখানে তো সময় অনেকগুলা, এটা একদম যেহেতু নিচে নামার সময়, এই সময়টাকে আমি বড় হাতের টি দিয়ে আপাতত প্রকাশ করি যাতে আমি আলাদা করতে পারি। এটা বড় হাতের সময়, তাহলে vt, তাহলে এই জায়গায় v মান হলো u, তাহলে এটা হচ্ছে t। এবার ধরো বস্তুটা এই অবস্থানে আছে, এই অবস্থানে তার কিন্তু দুইটা বেগ আছে, একটা হলো এইদিকে বেগ, একটা হলো এইদিকে বেগ। এইদিকে বেগটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, আনুভূমিক, যেহেতু x অক্ষ। তাহলে এটা তো আদি বেগ না, শেষ বেগ। শেষ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, v। তাহলে এটা হচ্ছে আমাদের vx আর এটা হচ্ছে আমাদের vy। তাহলে আমরা যে কোনো মুহূর্তে vx কত হবে আর vy কত হবে এটা একটু বের করি। এখন আনুভূমিক দিকে যেহেতু সে অলওয়েজ কিভাবে চলে, আনুভূমিক দিকে তার ত্বরণ 0, তাহলে আনুভূমিক দিকে সে কিভাবে চলবে, সমবেগে চলবে। তাহলে আনুভূমিক দিকে শুরুতে তার বেগ কত ছিল, u। তাহলে এখানেও তার বেগ কত হবে, এখানেও তার আনুভূমিক দিকে বেগ অলওয়েজ u হবে। আমি যদি এখানেও চিন্তা করি আনুভূমিক বেগ কত, u, এখানেও চিন্তা করি আনুভূমিক বেগ কত, u। আনুভূমিক বেগ কিন্তু অলওয়েজ u, আদি বেগ। এবার উলম্ব দিকে খেয়াল করো, উলম্ব দিকে সে কি সমবেগে চলবে, আমরা ভিওয়াইটা এই নিচে এখানে বের করতেছি। উলম্ব দিকে সে কি সমবেগে চলবে কখনো, উলম্ব দিকে সে কিন্তু কখনো সমবেগে চলবে না। উলম্ব দিকে সে সমতরণে চলবে, আর সমতরণে চলার জন্য আমরা জানি শেষ বেগ vy ইকুয়াল টু তাহলে কি হবে, u প্লাস gt। এখন u এটা কোন দিক বরাবর নিতে হবে, আমি তো উলম্ব বরাবর চিন্তা করতেছি। আমি বলছি যখন উলম্ব বরাবর চিন্তা করবা সবকিছু উলম্ব বরাবর নেওয়া লাগবে, তাহলে এটা উলম্ব বরাবর চিন্তা করতেছি। তাহলে uy এর মান কত, 0 যোগ g তো g t, তাহলে এটা আসলো vy ইকুয়াল টু আমরা পাইলাম gt। এবার আমি এখানে vx ও আছে vy ও আছে, তুমি খেয়াল করো দুইটাই আছে, vx ও আছে, আনুভূমিক বেগও আছে, উলম্ব বেগও আছে। তাহলে এই জায়গায় বস্তুর বেগটা আসলে কোন দিকে ক্রিয়াশীল হবে, প্রাসের দিকে গতিশীল হচ্ছে। এই প্রাসের নির্বেগ হলো অলওয়েজ স্পর্শক বরাবর। খেয়াল করো, প্রাসের নির্বেগ অলওয়েজ কি বরাবর, স্পর্শক বরাবর। তাহলে স্পর্শক বরাবর আমি যদি এখন চিন্তা করি, তাহলে এই বেগটা কি আমাদের vx আর এই বেগটা কি vy। হ্যাঁ, তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি আর এটা হলো আমাদের অতিভুজ। তাহলে বেগটা হয়ে গেছে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে অতিভুজ বেগ সমান রুট ওভার vx, এই যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এটা যদি vx হয় এটাও vx, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বের করলাম যে কোনো সময় আনুভূমিক বেগ হলো u, যে কোনো সময়ের উলম্ব বেগ হচ্ছে gt, আর যে কোনো সময় মোট বেগ হলো রুট ওভার
ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তাহলে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে তুমি শুধু কি চিন্তা করবা যে এটার দুইটা অংশ আছে, তুমি যখন আনুভূমিক বরাবর কোনো ক্রাইটেরিয়া নিবা সবকিছুই আনুভূমিক বরাবর, আর যখন উলম্ব বরাবর ক্রাইটেরিয়া নিবা তখন তোমার সবকিছুই উলম্ব বরাবর চিন্তা করতে হবে। আদি বেগ উলম্ব বরাবর, শেষ বেগ উলম্ব বরাবর, সময় উলম্ব বরাবর, সবকিছু উলম্ব বরাবর। ওকে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, প্রাস আলাদা কোনো কিছু না, একই জিনিস। এবার আমরা এই ক্ষেত্রটা চিন্তা করি। এই ক্ষেত্রটা আসলে কিসের সাথে তুলনা করা যায়? দেখো, এই ক্ষেত্রটা কিন্তু এটার সাথে তুলনা করা যায়। আমি নিক্ষেপ করছি, নিক্ষেপ করে বস্তুটা আবার এই জায়গায় ফিরে আসছে, তার মানে এখানকার সূত্রের ফর্মে এটা কি উলম্ব গতি ছিল না? তাহলে এই উলম্ব গতির ক্ষেত্রে এই ফরম্যাটটাই আমার এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এনি কনফিউশন? যে এখানে যে ফরম্যাট, ভূমি থেকে নিক্ষেপ করছে আবার ভূমিতে ফিরে আসছে, ভূমি থেকে নিক্ষেপ করছে আবার ভূমিতে ফিরে আসছে, তাহলে এখানকার ফরম্যাট আর এখানকার ফরম্যাট সেম হবে কোন গতির জন্য? এটা কোন গতি? উলম্ব গতি, উলম্ব গতির জন্য। ক্লিয়ার? তাহলে আমরা এবার এই ক্লাসটা একটু ভালো করে পড়ি। যেহেতু এটা আমরা আপাতত মিশাই দিই, এটা আমরা ম্যাক্সিমাম জানি, যে কোনো সময়ে বেগের মান পাইলাম রুট ওভার ভি এক্স স্কোয়ার যোগ ভি ওয়াই স্কোয়ার। আমরা সকল জায়গায় কিন্তু আদি বেগ ইউ দিয়ে প্রকাশ করতেছি, শেষ বেগ ভি দিয়ে প্রকাশ করতেছি। যখন আমি দুইটা বেগ পাচ্ছি, একটা বেগের নাম দিচ্ছি ইউ এক্স আর একটা বেগের নাম দিচ্ছি ইউ ওয়াই, আর তাছাড়া কিছু না, আদি বেগ কিন্তু ইউ। তাহলে এখানেও আমি এটার সাথে যেহেতু একটু মিশে গেছে, আমরা না মিশাই একটু একটু দূরে গিয়ে আঁকি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা ছিল আমাদের ভি। তাহলে এবার আমি কি করছি, আমি একটা বস্তুকে তির্যক ভাবে নিক্ষেপ করছি, আর তির্যক ভাবে নিক্ষেপ করলে তাহলে আমি যদি এই দিক বরাবর নিক্ষেপ করি তাহলে বস্তুটা আসলে এই দিক বরাবর, তাহলে বস্তুটা আসলে এই দিক বরাবর এরকম চলে যাবে। যদি চলে যায়, এবার তুমি খেয়াল করো আমি অলওয়েজ কত বেগে নিক্ষেপ করি, বলো বলো কত বেগে নিক্ষেপ করি? আদি বেগ, এটা ইউ বেগে নিক্ষেপ করলাম। তাহলে ইউ এর বেগ দেখো এইদিকে গেলেও এর বেগের দুইটা উপাংশ হবে, একটা আনুভূমিক দিকে, এই আদি বেগকে আমি প্রকাশ করবো হলো ইউ এক্স, আর এইটা কোন দিকে? উলম্ব দিকে, এই আদি বেগটা হলো আমাদের ইউ ওয়াই। এখন খেয়াল করো আমাদের এই কোণটা হলো থিটা, তাহলে বলো এখন আমাদের আদি বেগ কয়টা হবে? দুইটা। তাহলে আদি বেগ দুইটা কি কি? একটা হবে ইউ এক্স, একটা হবে ইউ ওয়াই। শেষ বেগ কয়টা হবে? দুইটা, একটা হলো ভি এক্স আর একটা কি ভি ওয়াই। ক্লিয়ার? ত্বরণ কয়টা হবে? দুইটা, একটা হলো এ এক্স আর একটা হলো এ ওয়াই। উচ্চতা কয়টা হবে? দুইটা, একটা হলো আনুভূমিক দূরত্ব, সেটাকে আমরা প্রকাশ করবো এক্স দ্বারা, আর উলম্ব দূরত্ব সেটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? ওয়াই দ্বারা। এখন খেয়াল করো ত্বরণ কোন দিকে ক্রিয়াশীল? আসলে এই যে উপরে আর নিচে উলম্ব বরাবর ত্বরণ ক্রিয়াশীল। তাহলে এই উলম্ব বরাবর যেহেতু ত্বরণ ক্রিয়াশীল, তাহলে এখানে কি অ্যাপ্লাই হবে? এখানে ত্বরণের সূত্রগুলো অ্যাপ্লাই হবে। আর আনুভূমিক বরাবর তো কোনো ত্বরণ নাই, তাহলে আনুভূমিক বরাবর ত্বরণের মান কত? শূন্য। আর ত্বরণ যদি শূন্য হয় বস্তুটা কিভাবে চলবে? সমবেগে চলবে। তাহলে আমরা দেখতেছি আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, শূন্য, তাহলে সে কিভাবে চলবে? সমবেগে চলবে। আর উলম্ব বরাবর ত্বরণ আছে, এবং আমি ত্বরণ তো উপর থেকে নিচে পজিটিভ, নিচে পড়লে পজিটিভ, আমি উপর দিকে নিক্ষেপ করতেছি, ত্বরণের মানটা কি? মাইনাস জি। এবার আমরা এক এক করে বের করি। যেহেতু সমবেগে চলবে, আদি বেগ আমরা তাদের কত? ইউ এক্স ছিল। এবার ইউ এক্স এর মান কিন্তু আমরা বের করতে পারি। এইটা আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যার উপাংশ cos থিটা, তাহলে এই উপাংশ হলো ইউ cos থিটা আর ইউ ওয়াই হলো ইউ sin থিটা। এটা কিন্তু বেগ না, আদি বেগ। আদি বেগ বের করছি কিন্তু আমরা। তাহলে ইউ এক্স হলো আমরা বের করলাম, এটা হচ্ছে ইউ cos থিটা, আর আনুভূমিক দিকে সে কিভাবে চলে? সমবেগে চলে। তাহলে এইখানে এর বেগ যে কোনো সময় অলওয়েজ কত হবে? ইউ cos থিটাই হবে। তাহলে এখানে আমাদের বেগ ইউ cos থিটা হবে। তাহলে এখানেও আমার আদি বেগটা ইউ cos থিটা। আমি যদি এখানে চিন্তা করি বা এখানে চিন্তা করি, খেয়াল করো এখানেও বেগের দুটো উপাংশ, একটা উলম্ব বরাবর নিচের দিকে বস্তুটা নিচে পড়তে চাইতেছে, আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর। তাহলে এইটা হলো আমাদের শেষ বেগ ভিএক্স।
তাহলে এখানে যেহেতু আনুভূমিক দিকে সে সমবেগে চলতেছে, আনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা এখনো কত হবে, ইউ কস থিটা হবে। খেয়াল করো এবার আমাদের vx x সমান কি, আনুভূমিক দিকে সে কিভাবে চলে, সমবেগে চলে, আর সমবেগে অতিক্রান্ত দূরত্বটা কি s ইকুয়াল টু vt, আর s কে আমি কি নামে রাখতেছি x, আর v কি বেগ, বেগের মানটা কত আমাদের আনুভূমিক বেগ, এই যে আনুভূমিক চিন্তা করতেছে এই বেগটা কত u cos থিটা ইনটু t এর মানটা কত t, তাহলে আমরা দেখলাম x হলো u cos থিটা t। এবার তুমি চিন্তা করো, এবার আমি উলম্বের গুলো চিন্তা করি, আমি যখন উলম্বের গুলো চিন্তা করব তখন আমার সবকিছু চিন্তা করতে হবে কোন বরাবর, উলম্ব বরাবর। আনুভূমিক দিকের বেগ নিতে পারবো না, আনুভূমিকের ত্বরণ আমরা নিতে পারবো না, আমাদের এখন সব উপরে নিচে চিন্তা করতে হবে। খেয়াল করো তাহলে ইউ ওয়াই কত, আমরা এটা একটু আগে বের করছি, সেটা হলো ইউ সাইন থিটা। ভি ওয়াই শেষ বেগ কত, খেয়াল করো শেষ বেগ আমাদের এই ফরম্যাটে দিতে হবে, শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ এই ফরম্যাটের সাথে মিলছে। তাহলে আমাদের ভিটা হলো আমাদের ভি ওয়াই ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ইউ কত উলম্ব দিকে ইউ কত ছিল ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে খেয়াল করো ইউ ভি ওয়াই হলো ইউ সাইন থিটা মাইনাস জিটি। আর আমরা এই চিত্রে দেখাইছি যে ভি এর মানটা হয় এই যে ভি হবে এই বরাবর, আমরা ওই পাশে দেখাইছি যে ভি এর মানটা হয় ভি ইকুয়াল টু যে কোনো মুহূর্তে বেগ হলো রুট ওভার vx স্কয়ার যোগ vy স্কয়ার। এবার তুমি আর y এর মানটা কত হবে, y এর মান আমাদের এই ফরম্যাটে ফেলতে হবে প্লাস ut মাইনাস হাফ gt স্কয়ার, কিন্তু এটা ফরম্যাটে ফেলবো কিন্তু কোন বেগগুলো নেওয়া লাগবে, উলম্ব বেগ, রাইট উলম্ব বেগ। তাহলে উলম্ব দিকে আদি বেগ কত ছিল, উলম্ব দিকে আদি বেগ ছিল ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা তারপরে লেখা আছে t মাইনাস হাফ জি টি স্কয়ার। ক্লিয়ার? এবার আমরা কিছু কমন জিনিস মাথায় রাখবো। কমন জিনিস কি দেখো, তাহলে এটা হচ্ছে আদি বেগ, এটা হলো আমার যে কোনো উচ্চতা, অনুরূপভাবে এখানে vx of u cos থিটা vy u sin থিটা মাইনাস gt। এবার উঠতে উঠতে সে কোথায় উঠলো, সর্বাধিক উচ্চতায় উঠলো, চিন্তা করো বলো। তাহলে সে এখন উঠতে উঠতে কোথায় উঠছে, সর্বাধিক উচ্চতায় উঠছে। তাহলে এখন আমার চিন্তা চেতনা সব আমি নিয়ে যাব সর্বাধিক উচ্চতায়। তাহলে সর্বাধিক উচ্চতায় ux আনুভূমিক বেগ সমবেগে চলে, কখনো চেঞ্জ হয় না, শুরুতে u cos থিটা, তাহলে এখনো কি হবে u cos থিটা। এবার চিন্তা করো উপরের দিকে যদি বেগ থাকতো তাহলে সে তো আরো উপরে উঠতো, কিন্তু সে কি আরো উপরে উঠতে পারতেছে না, তার মানে উপরের দিকে বেগ কত হয়ে গেছে, শূন্য। তার মানে এখানে সরি এটা vx, এখানে উলম্ব বেগ কত হয়ে গেছে, শূন্য। তাহলে মোট বেগ কত হবে, আমরা যদি এই সূত্রটা ফেলে দেই তাহলে এটা শুধুমাত্র u cos থিটাই থাকবে। তাহলে এখানে কিন্তু আর বেগ দ্বিমাত্রিক নাই, শুধুমাত্র আনুভূমিক বেগটাই আছে। দেখো এই জায়গাটা ছাড়া অন্য সকল জায়গায় আনুভূমিক বেগ উলম্ব বেগ, আনুভূমিক বেগ উলম্ব বেগ, ইভেন এখানেও কিন্তু আনুভূমিক এই যে বেগ এই দিকে একটা উপাংশ এই দিকে আর একটা উপাংশ এই দিকে থাকবে, আনুভূমিক বেগ উলম্ব বেগ। তাহলে সকল জায়গায় আমরা দেখলাম প্রাসের গতি দ্বিমাত্রিক, কিন্তু সর্বাধিক উচ্চতায় গিয়ে প্রাসের গতি শুধুমাত্র আনুভূমিক দিকে থাকতেছে। তার মানে সর্বাধিক উচ্চতায় প্রাসের বেগটা হচ্ছে একমাত্রিক। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, অন্য সকল জায়গায় আনুভূমিক বেগও আছে উলম্ব বেগও আছে, আনুভূমিক বেগও আছে উলম্ব বেগও আছে, কিন্তু সর্বাধিক উচ্চতায় শুধুমাত্র কোন বেগ আছে, আনুভূমিক বেগ আছে, শুধুমাত্র আনুভূমিক বেগ। তাহলে এই সর্বাধিক উচ্চতায় বেগটা কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে আমরা বুঝলাম সর্বাধিক উচ্চতায় বেগ সর্বনিম্ন। এখন আমি একটা বস্তুকে নিক্ষেপ করব, তাহলে তো গতি শক্তি পাওয়া যাবে। এখন গতি শক্তি ইকে সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কয়ার।
এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যদি ভি মিনিমাম হয় তাহলে ই কেও কি হবে, মিনিমাম হবে, কারণ এম তো কনস্ট্যান্ট। এখন বেগের মান এই প্রাসের গতিপথে সবচেয়ে কম পাওয়া গেছে কোথায়, সর্বাধিক উচ্চতায়। তাহলে সর্বাধিক উচ্চতায় গতিশক্তিও কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে এই সর্বাধিক উচ্চতায় গতিশক্তি ই কে মিনিমাম, এটা সমান কি হবে, হাফ এম ভি স্কয়ার। এখন আমরা ভি এর মানটা বসাই দেই, সর্বাধিক উচ্চতায় বেগ কত, ইউ কস থিটা। তাহলে হাফ এম ইউ কস থিটা হোল স্কয়ার, এবং এটা হলো ই কে মিনিমাম। এখন তাহলে আমরা এই জায়গায় এটা একটু ক্যালকুলেশন করি, হাফ এম ইউ কস থিটা এটা হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে হবে হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। এখন আমি দেখো নিক্ষেপ করছিলাম কত বেগে, ইউ বেগে, তাহলে এখানে তার গতিশক্তি কত হবে, হাফ এম ইউ স্কয়ার। তাহলে হাফ এম ইউ স্কয়ার তার কোন গতিশক্তি, আদি গতিশক্তি। তাহলে আমরা দেখলাম এই যে ই কেটা কি, এই ই কেটা হলো মিনিমাম, তাহলে এটা হলো আমাদের ই কে মিনিমাম, ই কে মিনিমাম। তাহলে আমরা পাইলাম ই কে মিনিমাম, হাফ এম ইউ স্কয়ার হলো আদি গতিশক্তি, এটাকে আমরা ই কে নট দিয়ে প্রকাশ করতে পারি। তারপরে কি আছে, কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা। তাহলে আমরা দেখলাম সর্বনিম্ন গতিশক্তি হলো ই কে নট আদি গতিশক্তি ইনটু কজ স্কয়ার থিটা। এটা আমরা লিখে রাখতে পারি, এটা পরবর্তীতে সূত্রে ব্যবহার করতে পারবো বা শর্টকাট হিসেবে কাজ করা যাবে, ই কে নট আদি গতিশক্তি ইনটু কজ স্কয়ার থিটা। এবার তুমি প্রাসের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস মনে রাখবে। বেসিক জিনিস কি, এটা প্রাসের ক্ষেত্রে না শুধুমাত্র, সব জায়গায় সত্য। এক নম্বর লজিক হলো সমান সমান উচ্চতায় বেগ সমান হয়। আমার সাথে সাথে একটু বলো, সমান সমান উচ্চতায় বেগ সমান হয়। আবার বলো, সমান সমান উচ্চতায় বেগ সমান হয়। এখন দেখো আমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করলাম, আবার এখানে সে এভাবে ফিরে আসলো, তাহলে এই উচ্চতায় বস্তুটা পৌঁছতেছে কয়বার, দুইবার। এখানে এখানে দুইবার, একবার ওঠার সময় একবার নিচে নেওয়ার সময়। তাহলে এই দুই উচ্চতায় বেগ সমান হবে, সবসময় মনে রাখবা, এই দুই উচ্চতায় কি সমান হবে, বেগ সমান হবে। অনুরূপ ভাবে দেখো এটা কি সমান সমান উচ্চতা না। আমরা এই পার্টটা আপাতত মিশাই দিই, দরকার নেই। খেয়াল করো, এইটা কি আমাদের সমান সমান উচ্চতা না। তাহলে যেহেতু এটা সমান সমান উচ্চতা, তার মানে এখানে বেগ যা এখানে বেগও তাই। এখন এইটা আর এইটা অনুরূপ ভাবে কি সমান সমান উচ্চতা না, তার মানে এখানে যে বেগ যা এখানে বেগও তাই। এখন এখানে আমি কত বেগে নিক্ষেপ করছিলাম, ইউ, তাহলে এখানে সে কত বেগে আঘাত করবে, ইউ। তার মানে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, যে বেগে নিক্ষেপ করব সেই বেগেই ভূমিতে সে আঘাত করবে। তোমার যদি প্রশ্ন হয় একটা প্রাসকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সে কত বেগে ভূমিতে এসে আঘাত করবে, 40 মিটার পার সেকেন্ড। আর এখানে বেগ যা হবে এখানে বেগও কি হবে, তাই হবে, কারণ এই দুইটার উচ্চতা, উলম্ব উচ্চতা কি সমান। এখন তোমার প্রশ্নে কোনোভাবে দেয়া থাকলো যে হচ্ছে যে একটা প্রাস সমান সমান উচ্চতার দুইটি দেয়ালকে জাস্ট অতিক্রম করে চলে যায়। তার মানে এই দুটো উচ্চতা, এই দুটা এরকম দুটা দেয়াল আছে, এই দুইটা দেয়ালকে জাস্ট অতিক্রম করে চলে যায়। তার মানে এই দেয়াল দুইটার উচ্চতা সমান সমান উচ্চতা যদি হয়, তাহলে তুমি খেয়াল করো এখানে পৌঁছার জন্য তুমি একটা সময় পাবা, এখানে পৌঁছার জন্য তুমি আরেকটা সময় পাবা। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য বের করা যাবে। আর এই দূরত্বটা কোন দূরত্ব, তাহলে এই সময় দুটো কেমনে বের করবো, এই সময় দুটো বের করার জন্য আমাদের সূত্রটা হলো এই জায়গায় উলম্ব দূরত্ব y যেহেতু সমান ইকুয়াল টু কি হবে, আমরা জানি উলম্ব দূরত্ব u সমান হলো u sin θ t - half gt স্কয়ার, u sin θ t - half gt স্কয়ার। তাহলে এই সমীকরণ তুমি যখন ক্যালকুলেশন করবা তখন তুমি t1 আর t2 দুইটা সময় বের পেয়ে যাওয়া, আর দুইটা সময় পেয়ে গেলে তুমি সেখান থেকে ডেল টি নির্ণয় করতে পারবা। তোমার হয়তো প্রশ্নে চাবে এই দূরত্বটা বের করা, এখন এই দূরত্বটা কি x,
এখন এক্স যদি পাই তাহলে আমাকে এটা কোন দিক, আনুভূমিক দিক, তাহলে বেগও চিন্তা করতে হবে কোন বরাবর, আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর সে কিভাবে চলে, সমবেগে চলে। তাহলে সমবেগের সূত্রটা কি, এক্স সমান ভিটি, কিন্তু আমাদের ভিটা কত, ইউ টি। এখন ইউ সে এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে, ডেলটি। ডেলটি আমরা আগে বের করছি কি করে নাই, করছি। ওকে, তাহলে এভাবে তোমরা অঙ্কটা করে ফেলবে তখন। এবার আমি সমান সমান উচ্চতায় বেগ কি, সমান, আস্তে আস্তে সে নামলো, আর আমরা জানি এটা একটা সমান উচ্চতা, তাহলে এখানকার বেগ আর এখানকার বেগ কি হবে, সমান হবে, রাইট। এবার দেখো আমরা একটু আগে শিখছি এখানকার বেগ সর্বনিম্ন, এখানকার গতিশক্তি সর্বনিম্ন। এখানে তোমার আরেকটা প্রশ্ন হইতে পারে যে সর্বাধিক উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত। তাহলে তুমি দেখো সর্বাধিক উচ্চতায় বেগ কয়টা আছে, কয় দিকে, শুধুমাত্র আনুভূমিক দিকে, উলম্ব দিকে তো নাই, থাকলে তো উচ্চা চলিয়া যাইতো, যাইতে তো পারে না। তার মানে বেগ আছে শুধুমাত্র কোন দিকে, আনুভূমিক দিকে, আর ত্বরণ অলওয়েজ ক্রিয়া করে কোন দিকে, নিচের দিকে। তাহলে এইটা হলো আমাদের বেগ আর এটা হলো ত্বরণ, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার সে এখানে আমরা সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়টা বের করতে চাই। দেখো তাহলে এবার আমি কি বের করতে চাই, সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়, সর্বাধিক উচ্চতা কি এই দিকে না ভাইয়া, তাহলে সর্বাধিক উচ্চতা যেহেতু এই দিকে, তাহলে আমার সবকিছুই চিন্তা করতে হবে কোন দিকে, এই দিকে। তাহলে Vx না Vy, Vy, তাহলে Vy সমান আমরা কি জানি, Vy সমান u sin থিটা মাইনাস জিটি, u sin থিটা মাইনাস জিটি। তাহলে এই যে সর্বাধিক উচ্চতায় Vy ইকুয়াল টু কত, 0, তাহলে এটা যেহেতু 0 ইকুয়াল টু u sin থিটা মাইনাস জিটি। তাহলে ক্যালকুলেশন করলে t ইকুয়াল টু হবে u sin থিটা বাই g। তাহলে এইটা হবে কি সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, উঠতে যে সময় লাগবে নামতেও একই সময় লাগবে, তাহলে ওঠার সময় কত, u sin থিটা বাই g, নামার সময় কত, u sin থিটা বাই g, তাহলে ওঠা নামার সময় কত, 2u sin থিটা বাই g। তাহলে আমরা এখানে ছোট করে লিখি, ওঠা নামার সময় কত আমরা পাইলাম 2u sin থিটা ডিভাইডেড বাই g। তাহলে আমরা ওঠা নামার সময়টাকে পাইলাম 2u sin থিটা বাই g। তার মানে এখান থেকে এখানে সে নামার সময় পেয়ে গেছি, আর এখান থেকে এখানে যে নামা, এই টোটাল সময়টাকে আমরা বলি বিচরণ কাল। তাহলে এই উঠানামার সময়ের সঠিক বাংলা অনুবাদটা কি, বিচরণ কাল। এটাকে আমরা আরেকটা নামে ডাকবো, তোমরা একটু লিখে নাও, এটা হলো বিচরণ কাল। এবার তুমি খেয়াল করো, এই বিচরণ কালকে আমরা প্রকাশ করব হলো বড় হাতের টি দ্বারা, সময় এটা হলো বড় হাতের টি। খেয়াল করো, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এখান থেকে নামলো, এই সময়টা হলো বিচরণ কাল, আর এই বিচরণ কালে সে টোটাল যে দূরত্ব অতিক্রম করছে, তার মানে এখান থেকে সে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এই বিচরণ কালে সর্বমোট যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তার নাম হলো পাল্লা। তাহলে এই বিচরণ কালে সর্বমোট যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তার নাম কি, পাল্লা। এবার বলো পাল্লা কোন দিকে, এক্স এর দিকে না ওয়াই এর দিকে, পাল্লা কোন দিকে, এক্স এর দিকে। তাহলে দূরত্বটা কোন অক্ষ বরাবর নেওয়া লাগবে, এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা কি এক্স নেব না ওয়াই নেব, আনুভূমিক দিকে যেহেতু অবশ্যই এক্স নিতে হবে। তাহলে আমরা পাল্লার ক্ষেত্রে কি লিখতে পারবো, দেখো পাল্লা, তাহলে x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু আমরা জানি হচ্ছে u cos থিটা t, u cos থিটা t। এবার তুমি খেয়াল করো, এই জায়গায় যখন পাল্লা হবে তখন এই সময়টা কি হবে, বিচরণ কাল। তাহলে u cos থিটা ইনটু বড় হাতের t। এখন বড় হাতের টিটা কত, বড় হাতের টি আমরা পাইছি 2u sin থিটা ডিভাইডেড বাই g।
তাহলে এটা হচ্ছে ইউ cos থিটা ইন্টু 2u sin থিটা ডিভাইডেড বাই জি। আমরা একটু মিশাই দেই, খেয়াল করো। তাহলে এখন আমি যদি একটু ক্যালকুলেশন করি দেখো ভাইয়া, তাহলে আসবে ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এটা হবে আমাদের বিচরণ কাল। এবার আমরা দেখো y এর মান আমরা কি পাইছিলাম, y এর মান পাইছিলাম হলো u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। আমরা এটা একটু মিশাই, দেখো তাহলে খেয়াল করো y এর মান আমরা কত পাইছিলাম, y ইকুয়াল টু পাইছিলাম u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। আর এখানে দেখো x এর মান আমরা পেয়েছি x সমান u cos থিটা t, u cos থিটা t। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t ইকুয়াল টু x বাই u cos থিটা। এখন তুমি খেয়াল করো t ইকুয়াল টু হচ্ছে x বাই u cos থিটা, তাহলে y ইকুয়াল টু u sin থিটা ইনটু t এর মান বসাও x বাই u cos থিটা মাইনাস হাফ g, t এর মান হলো x বাই u cos থিটা, t স্কয়ার আছে যেহেতু আমরা স্কয়ার দিয়ে দিই। তাহলে ক্যালকুলেশন করলে আসবে y ইকুয়াল টু u tan থিটা t মাইনাস এটা আসবে x tan থিটা মাইনাস g x স্কয়ার ডিভাইডেড বাই 2 u স্কয়ার cos স্কয়ার থিটা, এটা আসবে। তাহলে এগুলাই হলো মূলত প্রাসের বেসিক। এই জায়গায় তাহলে এই জিনিসগুলা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পরের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর প্লাস মাইনাস থিওরিটা খুব ভালো করে মাথায় রাখো। আমি শেষ মুহূর্তে আমি আবারও বলতেছি, এইচ এর দিক হলো আদি থেকে শেষ, আর এইচ এর উপর ইউ ডিপেন্ডেন্ট, আর জি নিচের দিকে প্লাস, উপরের দিকে কি মাইনাস। এইটা মনে রেখে তুমি যদি 5টা ক্ষেত্র 6টা ক্ষেত্র মনে রাখতে পারো, তাহলে তোমাকে গতিবিদ্যাতে অ্যাটলিস্ট কেউ আটকাইতে পারবে না। থ্যাংক ইউ এভরিবডি।